প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা মূলত ভেনেজুয়েলায় যে মার্কিন আগ্রাসন সেটা নিয়ে আলোচনা করব। সেই পরিসরে আমরা বিশ্ব ব্যবস্থা কি দাঁড়াচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করব। আমাদের সাথে তিনজন অতিথি, আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আবু সাইদ খান, জ্যেষ্ঠ সাংবাদিক, এবং আমাদের সাথে আরও রয়েছেন আলতাফ পারভেজ, লেখক ও গবেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলতাফ পারভেজ, আপনাকে দিয়ে শুরু করি। কি দেখলাম এটা, ভেনেজুয়েলার মতো একটা দেশে মানে আমার ক্ষমতা আছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা আছে বলেই সৈন্য পাঠিয়ে সে দেশের প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে নিয়ে আসা যায়, হামলা করে হতাহত করা যায়। মানে এই সময় এসে এটাকে মানে কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে 2026-এ শুরু হলো একটা অকল্পনীয় সন্ত্রাসী ঘটনা দিয়ে আর কি। যুক্তরাষ্ট্রের শাসকরা আবারও বিশ্বকে দেখালো যে তারাই আসলে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র দুনিয়ায়। এবং পৃথিবীতে বর্তমান বিশ্ব ব্যবস্থায় যে কোনো আন্তর্জাতিক নীতি নৈতিকতা উপর আর নেই, এবং পুরো বিশ্ব ব্যবস্থা যে একটা শক্তি এবং শক্তির ব্যবহারের উপর দাঁড়িয়েছে, সেটার একটা নির্লজ্জ প্রকাশ আমরা এটা দেখলাম। এবং এখন থেকে এটা চলবে, এটাই স্বাভাবিক। দেখুন, এইটা যে বহুভাবে এটা একটা অন্যায় আগ্রাসন, সেটা জাতিসংঘের যেই সনদ আছে, জাতিসংঘ সনদের 2য় অনুচ্ছেদের পুরোপুরি লঙ্ঘন এটা। সেখানে ছিল যে অন্য দেশের, সার্বভৌম দেশের রাজনৈতিক স্বাধীনতা আছে এমন একটি দেশে কখনোই এইভাবে শক্তির মাধ্যমে আগ্রাসন চালানো যায় না। এরকম আরও অনেক কথা আছে। মানে এইসব কথা এখন একটা টিস্যু পেপারের মতো হয়ে গেল আর কি। এবং এটা এই দৃষ্টান্ত স্থাপন করলো যে বিশ্বে যে কোনো দেশ প্রয়োজন মনে করলে যে কোনো অজুহাতে অন্য দেশের প্রেসিডেন্টকে অপহরণ করতে পারে, অন্য দেশ দখল করে নিতে পারে, এই নজির স্থাপন করলো। মানে এটাকে আমরা এইভাবে বলতে পারি, চীন চাইলে এখন তাইওয়ানের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যেতে পারে, বা পুতিন চাইলে ইউক্রেনের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যেতে পারবে, বা অন্য যে কোনো দেশ যার যেখানে ক্ষমতা আছে সম্পদের প্রয়োজনে বা তার যে কোনো পছন্দ অপছন্দকে ভিত্তি করে যে কোনো দেশে হস্তক্ষেপ চালাতে পারে। এটা হলো যে কোনো আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ লঙ্ঘন। এবং এখানে কোনো আইন কানুনের ধার ধরা হয়নি। এবং যুক্তরাষ্ট্র মূলত ভেনেজুয়েলার তেল সম্পদকে কুক্ষিগত করার জন্য, লুণ্ঠন করার জন্য এই আগ্রাসনটা চালিয়েছে। এর পরোক্ষ একটা লক্ষ্য আছে, সেটা হলো চীনকেও একটু কাবু করা। কারণ ভেনেজুয়েলার তেলের একটা বড় ক্রেতা হলো চীন, এবং ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের প্রচুর ঋণ আছে। সব মিলে দক্ষিণ আমেরিকায় চীনের বাজার ক্ষতিগ্রস্ত করা, সেইগুলো পরোক্ষ লক্ষ্য তো আছেই। চীন একটা পরোক্ষ লক্ষ্য হিসাবে যুক্তরাষ্ট্রের আছে। কিন্তু যেভাবে তারা এই লক্ষ্যের বাস্তবায়ন ঘটালো সেটা আসলে অচিন্তনীয়, অকল্পনীয়। বিশ্ব অতীতে অনেক আগ্রাসন দেখেছে, কিন্তু এইটা বোধহয় নতুন মাত্রা যোগ করলো আর কি। এবং এইটা এও প্রমাণিত হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সে দেশের এই যে কংগ্রেস, সেনেট, এগুলোরও আসলে কোনো ভূমিকা নেই। যে কোনো দেশে একটা যুদ্ধ চাপিয়ে দিতে পারে, আগ্রাসন চালাতে পারে, সেগুলোর অনুমোদন নেওয়ার ব্যাপার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একক ক্ষমতাধর এক ব্যক্তি হিসাবে আবির্ভূত হলেন। যে আবার আসবো আপনার কাছে আবু সাইদ খান, আপনি ট্রাম্পকে তাহলে কিভাবে ব্যাখ্যা করবেন? যে তাহলে যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প এক, নাকি ট্রাম্পের আসলে এখানে ট্রাম্পের যে শাসন সেটাকে আলাদাভাবে দেখবেন কিনা? আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই, কেন ট্রাম্পকে তো তারা গ্রহণ করছে। এটা সিনেটে কিংবা কংগ্রেসে কোনো অনুমোদন ছাড়াই তারা হামলা চালিয়েছে। হ্যাঁ, এর জন্য যুক্তরাষ্ট্রের রাস্তায় রাস্তায় প্রতিবাদ হচ্ছে, অনেকেই প্রতিবাদ করছেন। কিন্তু শাসক গোষ্ঠী, অর্থাৎ যে এখানে প্রশাসন থেকে তো এর আপত্তি করছে না, কিংবা তাকে দায়ীও করা হচ্ছে না। তো বড় জোর এখানে কিছু কংগ্রেস সদস্য বলেছেন যে আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত ছিল, এর অনুমোদন ছাড়া এটা করলেন। মানে ভাবখানে এমন যে অনুমোদন করলে বোধহয় এটা হামলাটা চালানো যেত। তো সাম্রাজ্যবাদের এই রূপ আমরা আগ্রাসন তো আগেও দেখেছি, কিন্তু এত কুৎসিত, এত নির্লজ্জ আগ্রাসন কিন্তু অতীতে হয়নি। তো কেন এটা ঘটতে পারলো, এর কারণটা হচ্ছে যে পৃথিবীতে আগে তো একটা ভারসাম্য ছিল, এবং সেই ভারসাম্যের কারণে ছোট ছোট দেশগুলোর স্বাধীনতা, সার্বভৌমত্ব খানিকটা নিরাপদ ছিল। কিন্তু আজ তো মোটেই নিরাপদ না। তো
তো এখানে যে অভিযোগ তোলা হয়েছে যে কি ডাক মাদক পাচার করছে, তো এই মাদক পাচার এটা তো আক্রমণ করার জন্য একটা ইস্যু তো তৈরি করা হচ্ছে, এবং ওখানকার মিডিয়াতে এই ইস্যু তৈরি করা যায়, কঠিন না। 2 বছর ধরে একটা ইস্যু তৈরি করছে, আগে থেকেই তারা আক্রমণ করবে সেটা তারা অনেকবার বলেছে, এবং তারা এই আক্রমণটা তারা করলো। এটা তো স্বাধীনতা সার্বভৌমত্বের তো লঙ্ঘন তো বটেই, এবং এটা একটা দুঃস্ববৃত্তি, একটা লোককে তুলে নিয়ে এসছে সেই দেশের। হ্যাঁ, তো তারা বলছেন যে ওখানে নির্বাচন ঠিকমতো হয়নি। তো নির্বাচন ঠিকমতো হয়েছে না হয়েছে সেটা দেখবার দায়িত্ব কার? সেই দেশের জনগণের। সেই দেশের জনগণ ঠিক করবে যে নির্বাচন হয়েছে কিনা। নির্বাচন তো অনেক জায়গা হয় না, তো সেখানে তো মার্কিন সম্পর্ক রয়েছে, ধর্ম মহরম সম্পর্ক রয়েছে মিডল ইস্টের বহু দেশেই। তো কি হচ্ছে তো আমরা জানি, কিভাবে তারা ক্ষমতায় রয়েছে, তাদের সঙ্গে তো ধর্ম মহরম সম্পর্ক রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কেন? এর কারণটা হচ্ছে যে ট্রাম্পের পেটে কথা কিন্তু বেশিক্ষণ থাকে না, ফাঁস করে বলে দেয়, এবং অলরেডি বলেছেন যে ওখানে তেল সমৃদ্ধ দেশ, অনেক তেলের মজুদ আছে, ওইটা আমরা নিয়ন্ত্রণ করব। উনি কিন্তু প্রকাশ্যে এই কথা বলেছেন। এর চেয়ে নির্লজ্জ উক্তি তো আর হয় না। তো ওখানে এই বিষয়টা হচ্ছে যে সারা পৃথিবীর এর জন্য যে ব্যবস্থাটা আপনি যেটা বলেছেন বিশ্ব ব্যবস্থা, এই এককেন্দ্রিক ব্যবস্থার একটা অবসান হওয়া উচিত। এককেন্দ্রিক ব্যবস্থা কোথাও ভালো না, এটা বিশ্বের জন্য ভালো না, দেশের জন্য ভালো না। এক দলের শাসন, এক ব্যক্তির শাসন, এটা বিশ্বে কখনো কোনো অবস্থায় কোনো দেশে কিংবা বিশ্বে শান্তি দেয় না, এবং শান্তির জন্য এবং সবচেয়ে বড় হুমকি। তো এখন এটা হুমকি হয়ে দাঁড়িয়েছে, এবং তারপরেও যিনি প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প, তো সে তো আরও নির্লজ্জ, উন্মাদ। তার কাছে তো উন্মাদ মানে কি, তার স্বার্থে উন্মাদ। তো কোনো কিছু গোপন রাখছেন না, এবং প্রকাশ্যইভাবে যেটা করছেন, তো এটার সমাধানকে আমি জানি না। তবে এখানে তাদের লক্ষ্যটা তো আরও বলেছেন যে তারা কিউবা, মেক্সিকো ইত্যাদি আরও কয়েকটা ওই ক্যারিবীয় দেশগুলোতে তারা একই অবস্থা গ্রহণ করবে। তো সেই হামলা, তাদের সেই হামলা ওখানে সীমাবদ্ধ থাকবে না, সারা দুনিয়াতে রয়ে গেছে। এর আগে ডাগের কথা বলছে, আমার বিশ্বাস ওখানে আদালতে ঠিকমতো ইনভেস্টিগেশন হলে ওইটার কোনো প্রমাণ মিলবে না। যেমনই করে বলা হয়েছিল যে সাদ্দাম তো নিউক্লিয়ার তৈরি করেছে, সেই নিউক্লিয়ার প্রজেক্ট রয়েছে, কিন্তু আসলে বাস্তবে তার কোনো প্রমাণ মিলে নাই। একটা মানে ন্যারেটিভ তৈরি করা হয়, তারপরে আক্রমণটা করা হয়। ডেফিনেটলি আপনার কাছে আবার আসবো অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম, যে তার মানে কি এই যে যেটা দুইজন বললেন যে শক্তির যে নগ্ন বিভৎস প্রকাশ, এখন তার মানে এই জনগণ বা সারা পৃথিবীব্যাপী যে বিশ্ব ব্যবস্থা এটা ছিল, একটা জাতিসংঘ ছিল, অন্তত কিছুটা হলেও কাজ করতো, তার মানে এখন তো এই যে আন্তর্জাতিক সংগঠনগুলো, এগুলো কি সব নিষ্ক্রিয় হয়ে যাবে, নাকি আমার মানে কি আপনার সামনের দিকের আশঙ্কাগুলো কি? জি, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আপনাদের সঙ্গে। দেখুন, আজকের যে বিশ্ব ব্যবস্থাতে আমরা টিকে আছি তার দুটো বৈশিষ্ট্য দেখার ব্যাপার, এবং তার যে ভিত্তি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এবং যার উপরে ভিত্তি করে আধুনিক বিশ্ব ব্যবস্থা, সেটা প্রথমে যদি পেছনের দিকে তাকাই, সেটা ধরেন 17 শতকে 1648-এর দিকে একটা চুক্তি হয়েছিল যেটাকে আমরা বলি ট্রিটি অফ ওয়েস্টফ্যালিয়া, অর্থাৎ তখনকার হোলি রোমান এম্পায়ার এবং ডাচ রিপাবলিকের মধ্যে, স্প্যানিশ রিপাবলিকের মধ্যে প্রায় 30 বছরের যে যুদ্ধ, সেই যুদ্ধের সমাপ্তিতে একটা চুক্তি হয়। সেই চুক্তির 3টা মূল আউটকাম ছিল। একটা হচ্ছে যে সার্বভৌমত্ব, অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের যে টেরিটোরিয়াল, তার যে ভৌগোলিক যে আকার, অখণ্ডতা, এটাকে সম্মান করবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার ছিল হচ্ছে যে নন ইন্টারফেয়ারেন্স, অর্থাৎ কেউ কোনো দেশের উপরে কারোর ভেতরের কারোর কিছুর উপরে হস্তক্ষেপ করবে না। এবং তৃতীয়ত যে আন্তর্জাতিক যে দেন দরবার এবং যে সমঝোতাগুলো হবে, সেখানে ছোট দেশ বড় দেশ না, সবাই সমান এক। অর্থাৎ এই 3টা মৌলিক নীতি দিয়েই কিন্তু আসলে আমরা যেটা জনাব আলতাফ পারভেজ বললেন যে আমাদের জাতিসংঘের যে 2-এর যে ধারা, যেখানে এইটারই রিফ্লেকশন হয়েছে, অর্থাৎ আমরা দেশগুলোর সবাই মিলে আমরা এই মতে ঐকমত্য হয়েছিলাম যে কেউ কারোর ব্যাপারে ইন্টারফেয়ার করব না, তার যে ভৌগোলিক অখণ্ডতা সেটাকে সম্মান করব, এবং আন্তর্জাতিক দেন দরবারের ক্ষেত্রে, চুক্তির ক্ষেত্রে আমরা সবাই সমান। তো এই যে মৌলিক ভিত্তি, এইটার উপরে রীতিমতন
এটার উপরে পা চাপা দেওয়া হলো, অর্থাৎ এটাকে একেবারেই ধূলিসাৎ করে দেওয়া হলো। কিন্তু এই ধূলিসাতের ব্যাপারটা আমরা আজকে এই 2026-এর শুরুতে এসে যতটা আতঙ্কিত, এটা আমরা মনে হয় অতটা হ্যাঁ এটা চিন্তা করিনি আমরা, কিন্তু এটা যে অভাবনীয় তা না। আপনি দেখেন যে যেটা বললেন যে ইরাকের যখন ঘটেছে তখন একই রকমভাবে ইরাকের সার্বভৌমত্বটাকে নষ্ট করা হয়েছে। আপনি সাম্প্রতিক ইরানের উপরে যে আক্রমণ সেটাও এটারই ধারাবাহিকতা। আপনি ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনের উপরে যে আক্রমণ সেটাও এগুলো, রাশিয়া কর্তৃক ইউক্রেনের উপরে আক্রমণ সেটাও এরকম। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীব্যাপী যে একটা ক্ষমতার প্রয়োগ, অর্থাৎ অন্য কোনো নীতি, কোনো মূল্যবোধ, কোনো আইন, কোনো সমঝোতা এগুলো গুরুত্বহীন, জোর যার মুল্লুক যার, সিম্পল এই যেটাকে সেই প্রাচীন আমলের জঙ্গলস ল, কিংবা যদিও সেটা আমি একমত না যে জঙ্গলেরও একটা আইন আছে, কিন্তু সেই রকম একটা অসভ্য আইনের উপরে যে সারা পৃথিবী চলছে সেটার একটা চাক্ষুষ প্রমাণ। ফলে এক হিসেবে আমি ট্রাম্পকে ধন্যবাদ দেবো এই কারণেই যে এই যে অনিয়মটাই যে চলছে এতদিন ধরে, এটা আমরা বলার চেষ্টা করছি, কিন্তু তার একটা প্রকাশ্য প্রমাণ, একেবারে নগ্ন প্রমাণ এটাতে আসলো। ফলে এটা আসার এটা হওয়ার ফলে যেটা ঘটবে বলে আমার কাছে মনে হয় যে একটা দীর্ঘদিনের কিন্তু মানে যখনই কোনো ক্ষমতার প্রয়োগ হয় তখনই তার সঙ্গে সঙ্গে একটা প্যারালাল একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়, অর্থাৎ একটা তার প্রতিরোধ তৈরি হয়। ফলে এই প্রতিরোধটা চলমান ছিল, সেই প্রতিরোধের যে এই আইনটার এই যে ক্ষমতার প্রয়োগটা যত খুব রূঢ়, খুব নগ্নভাবে আসলো, ফলে এর যে প্রতিরোধগুলো চলছিল সারা পৃথিবীব্যাপী, সেই প্রতিরোধগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন জায়গাতে ছিল, সেই প্রতিরোধগুলো দানা বাঁধার একটা কিন্তু সুযোগ তৈরি হলো। অর্থাৎ এইটা পৃথিবীর শেষ না, ট্রাম্প আমেরিকান লাস্ট প্রেসিডেন্ট না, এবং আমেরিকার যে বর্তমান অবস্থা সেটাই তার শেষ দশা না, এই দশারও পরিবর্তন হবে। ইতিহাস পরিষ্কারভাবে সাক্ষী, বড় বড় প্রাচীন সাম্রাজ্য, রোমান এম্পায়ারদের মতন সাম্রাজ্য, এগুলো ধূলিসাৎ হয়ে গেছে। ফলে এই যে ক্ষমতার এই বিনা নিয়মের আইনকে তোয়াক্কা না করে যে নগ্ন প্রকাশ, এই প্রকাশের ফলে প্রতিরোধ আন্দোলনগুলো, প্রতিরোধ প্রচেষ্টাগুলো সারা পৃথিবীব্যাপী সেগুলো আরও সংঘবদ্ধ হবে, আরও জড়ো হবে, এবং এটার বিরোধিতা চলবে। ফলে আমি একদিকে অবশ্যই হতাশ যে এটা খুবই দুঃখজনক, মানে এটা নিন্দা করার ব্যাপার না, এটা রাজনৈতিকভাবে এটাকে প্রতিরোধ করার মতন একটা জায়গায় চলে গেছে। আবার একই সাথে আমি আশাবাদী যে এই ঘটনাটা সারা পৃথিবীব্যাপী মানুষের যে সংগ্রামটা চলছে তার দেশে দেশে, সম্প্রদায়ের মধ্যে অঞ্চলে অঞ্চলে, সেই প্রতিরোধগুলোকেও কিন্তু একটা নতুন রকমভাবে সংঘবদ্ধ হওয়ার একটা তাড়া বা প্রেরণা তৈরি করবে। জি, আতাউর, আপনি এটা মনে করেন কিনা যে যেমন ডক্টর মারুফ বলছিলেন যে ধরেন আমরা তো ইতিহাসে দেখেছি যে ওই যে একটা উত্থান হয়, চূড়ান্ত উত্থানের পরে আবার চূড়ান্ত পতন হয়, সব ক্ষেত্রেই আমরা দেখি। মার্কিন যুক্তরাষ্ট্রের কি সেই দিন কি আসতেছে কিনা? না, এখানে আসলে আমি যেটা দেখি, আমি একটা বিপদ দেখি ছোট দেশগুলোর জন্য, বাংলাদেশের মতো দেশগুলোর জন্য, বিশেষ করে যাদের কোনো বিশেষ সম্পদ আছে। পুঁজিতন্ত্র, বিশ্ব পুঁজিতন্ত্রে অনেকগুলো প্রতিযোগিতা তৈরি করেছে, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত। এরা এখন আর অন্য দেশ, আশেপাশের সম্পদশালী ছোট দেশগুলোকে লুণ্ঠন না করে আর বোধহয় টিকে থাকতে পারবে না প্রতিযোগিতা, এবং সে কারণে এদের লুণ্ঠনও একটা নির্লজ্জ চেহারা নিয়েছে। চীন, রাশিয়া যেভাবে ইউক্রেনে হামলা করলো, কিছু শিল্পায়িত অঞ্চলটা দখল করে নিল, আমরা দেখেছি এটা। চীনও উইগর সহ নানা এলাকা দখল করে রেখেছে, বা বর্মা সহ ইত্যাদি দেশকে অন্যভাবে দখল করে রেখেছে। এই যে ছোট দেশগুলোর সামনে অনেক বিপদ। একসময় রাশিয়া ছিল সমাজতান্ত্রিক আদর্শের দেশ, তারা বিশ্বে একটা ভারসাম্য বজায় রেখেছিল, তো সেগুলো আর নেই। এখন পুঁজিতান্ত্রিক অনেকগুলো শক্তিশালী দেশের যে প্রতিযোগিতা, এর বলি হতে যাচ্ছে ছোট ছোট দেশগুলো। এরা কিভাবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে, নিজেদের সম্পদ রক্ষা করবে, এটা আসলে বলা মুশকিল। এটা একটা বড় ঝুঁকিতে পড়লো। এবং এই যে 2026 থেকে যেই গ্লোবাল যেই ধরনটা স্পষ্ট হয়ে গেল ট্রাম্পের ভেনেজুয়েলা আগ্রাসনের ভিতর দিয়ে, এতে মনে হচ্ছে ছোট দেশগুলো আর নিজেদের সম্পদ ধরে রাখতে পারবে না। দেখুন, 1951 সালে
ইরানে যখন তেল সম্পদ জাতীয়করণ করা হয় ব্রিটেনের কোম্পানিগুলোর হাত থেকে, এইভাবে কিন্তু হস্তক্ষেপ করে সিআইএ ওইখানে শাহকে বসিয়েছিল এবং সেইটা থেকে উদ্ধার পেতে ইরানের 1979 সাল অর্থাৎ 28 বছর লেগে গিয়েছিল। এখন ভেনেজুয়েলায় অবশ্যই একটা প্রতিরোধ হবে, কাজী মারুফ যেটা বললেন, কিন্তু সেই প্রতিরোধ কতদিনে সফল হবে আমরা জানি না, কারণ বাইরের কোনো সহায়তা তো ওরা পাবে না। পুঁজিতান্ত্রিক বড় দেশগুলো এইভাবে বিশ্বকে ভাগাভাগি করে, ফ্রান্স হয়তো আফ্রিকাকে নিয়ন্ত্রণ করবে, যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকাকে নিয়ন্ত্রণ করবে, চীন দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়াকে লুট করবে, এইভাবে একটা 4-5টা বড় শক্তির একটা লুটতরাজের জায়গা হয়ে উঠছে পৃথিবী। এবং এই যে ভেনেজুয়েলার উপর আক্রোশের কারণ তো এই যে 1976 সালে তারা তাদের তেল সম্পদ জাতীয়করণ করেছিল। মূল জায়গায় এটা, বিশ্বের প্রায় তেল সম্পদের খনিজ তেলের 20% আছে ওদের। এইটা যুক্তরাষ্ট্র এখন চায় নিয়ন্ত্রণ করতে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক তেলের বাজারে বিপণনের দামে সে একটা নিয়ন্ত্রণ নিতে চায়। তো ভেনেজুয়েলা তার এই তেল সম্পদ জাতীয়করণ করতে পারবে না, এটাই তো বার্তা দেওয়া হলো। তার মানে বাংলাদেশেও আমাদের যদি কোনো জাতীয় সম্পদ থাকে আমরা নিজের মতো করে সেটার ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারবো না। ছোট দেশ নেপাল পারবে না, ভুটান পারবে না, মানে বিশ্বব্যাপী 4-5টা শক্তির একটা মাৎস্য ন্যায়ের অধ্যায়ে আমরা প্রবেশ করলাম। এখন প্রত্যেকটা দেশে প্রতিরোধ তৈরি হবে, কিন্তু এই বড় বড় পুঁজিতান্ত্রিক দেশগুলো সেই প্রতিরোধ ভাঙার জন্য দেশে দেশে আবার নানাভাবে নিজস্ব ক্যাচাল লাগিয়ে রাখে, বিভেদ লাগিয়ে রাখে। একটা জাতীয় ঐক্য ছাড়া এসব সম্পদ আর রক্ষা করা যাবে না। এখন বাংলাদেশের মতো দেশগুলো কিভাবে সেই জাতীয় ঐক্য রক্ষা করবে সেটা তো এক বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার। প্রতি মুহূর্তে আমাদেরকে বিভক্ত করা হচ্ছে। ছোট দেশগুলোর প্রত্যেকটা দেশে, আপনি পাকিস্তান দেখুন বিভক্ত করে রাখা হচ্ছে, নেপালে দেখুন এক সরকারের বিরুদ্ধে তরুণরা গণ অভ্যুত্থান করলেও $84 বিলিয়ন জাতীয় সম্পদ নষ্ট হয়ে গেল। এইভাবে দেশে দেশে অস্থিরতা তৈরি করেই আন্তর্জাতিক পুঁজিতান্ত্রিক দেশগুলো নিজেদেরকে রক্ষা করছে। আবু সাইদ খান, এখন তাহলে আমরা কি দেখব? যেমন ধরেন আপনার ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসা হলো, তার সস্ত্রীক, তার তো মার্কিন কোর্টে হয়তো বিচার হবে। বিচারে কি মানে এটা তো আসলে বিচার হবে মানে কি? এখন তো যা দেখা যাচ্ছে যে তারা যেটা চাইবে সেটা হবে। ওদিকে ভেনেজুয়েলা যেখানে মানে একটা পুতুল সরকার বসাবে, আবার তোরা বলেছে যে নিজেরাই চালাবে যতদিন না ইয়ে হবে। মানে এটা ওই যে যেটা জোর যার মুল্লুক তার, আমি বারবার সেই কথাটাই মনে পড়তেছে। কি হবে তাহলে এখন? না, এর মধ্যে যা আগ্রাসন যত বাড়বে প্রতিরোধ শক্তিও কিন্তু থাকে এবং বিভিন্ন জায়গায় দেশে দেশে প্রতিরোধ শক্তি গড়ে উঠছে। তো আমরা যখন দেখি যে ঔপনিবেশিক আমলে তো বিভিন্ন দেশে প্রতিরোধ শক্তি গড়ে উঠেছে। তো অনেকেরই ধারণা ছিল যে ঔপনিবেশিক শক্তির আর কোনো পতন ঘটবে না, কিন্তু একসময় তাদের পতন ঘটেছে। তো একসময় তো সারা পৃথিবী তাদের হাতছাড়া হয়ে গেছে। আমরা যদি এখন ব্রিটিশ সাম্রাজ্যের কথা চিন্তা করি, আর এখন যদি ব্রিটিশের চেহারাটা আমরা দেখি যে কি করোনা ইত্যাদি তারা আছে, আজকে পৃথিবীতে তারা নিজেদেরকে গুটিয়ে রাখতে হয়েছে। তো আমার কাছেও মনে হয় যে সাম্রাজ্যবাদী শক্তি তার চূড়ান্ত জায়গায় চলে গেছে। তো এবং এই চূড়ান্ত জায়গার মধ্য দিয়ে একটা বার্তা তো পাওয়া যায় যে এর মধ্যে দেশে দেশে মানুষের মধ্যে এক ধরনের প্রতিরোধ তৈরি হচ্ছে। এবং আরেকটা বিষয়টা হলো যে পতনের মূলে তার দেশের ভিতরও এক ধরনের শক্তি তৈরি হয়েছে। কেননা আপনি দেখেন, আমি পত্রিকাগুলো ওয়েস্টার্ন মিডিয়াও দেখতে চাচ্ছিলাম যে এর বিরুদ্ধে কোথায় বেশি প্রতিবাদ হয়েছে। সবচেয়ে বেশি প্রতিবাদ হয়েছে কিন্তু খোদ যুক্তরাষ্ট্রে, এবং সেখানে এই মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে। তো বিভিন্নভাবে এটা হয়েছে। এই নিউ ইয়র্কের মেয়র, মানে সদ্য নির্বাচিত মেয়র তো জোহরান মামদানি তো তীব্র ভাষায় প্রতিবাদ করেছেন। তো এই যে প্রতিবাদী শক্তিগুলো কিন্তু তৈরি হয়েছে। এবং হ্যাঁ, ট্রাম্প অনেক পাওয়ারফুল, এতে সন্দেহ নেই, কিন্তু মামদানিকে ঠেকাতে পারেনি। এবং মামদানি তার প্রো সোশ্যালিস্ট বক্তব্য এবং তার ইমিগ্রেন্টদের পক্ষে তার অবস্থান স্পষ্ট করে, এমনকি সে একজন মুসলিম সেটাকেও স্পষ্ট করে সে কিন্তু নির্বাচিত হয়েছে। তো অর্থাৎ যে একটা ব্যবস্থা হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি তার এই শৌর্য টিকে রাখতে হয় তাহলে তার জন্য দরকার হচ্ছে লুটপাট, এবং বিশ্বের লুটপাট ছাড়া সে তার অর্থনীতি তো টিকে রাখতে পারবে না। এবং সেই জন্য তার দরকার হচ্ছে জায়গায় জায়গায় খণ্ডযুদ্ধ এবং তেলের ওপর, সম্পদের ওপর নিয়ন্ত্রণ। এই দস্যুবৃত্তি
টিকে রাখা হচ্ছে তার জন্য খুবই জরুরি। এবং সেইটা একের পর এক হামলা করে, এবং সর্বশেষ যে হামলাটা তো ভেনেজুয়েলাতে করেছে, তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ততটা সহজ নয়। যতটা সহজ তিনি মনে করছেন এতটা সহজ না। ভিয়েতনামে অনেক সহজ মনে করেছিলেন, কিন্তু ভিয়েতনাম থেকে তাকে কিন্তু পাত্তারি গোটাতে হয়েছে। এমনকি যদি বলেন আফগানিস্তানে, হ্যাঁ আফগানিস্তানেও যেভাবেই হোক পাত্তারি কিন্তু গোটাতে হয়েছে, তাকে চলে আসতে হয়েছে, এবং তার মডেল কাজ করেনি, অন্য মডেলের কাছে তাকে কম্প্রোমাইজ করতে হয়েছে। তো আজকেও যে সেখানে কিন্তু তারা তাদের সরকার, পছন্দ মতো সরকার, এবং যে ওই যে নোবেল পুরস্কার বিজয়ী মহিলা, কি নামটা আমি মনে করতে পারছি না, আচ্ছা যা হোক, উনি বলেছেন যে নিকোলা মাসাদো মনে হয়, হ্যাঁ উনি বিরোধী দলের যে নেতা তাকে ক্ষমতায় বসাতে, তাকে তো দেয়নি, তাকে দেয়নি, কিন্তু সেখানে কনস্টিটিউশন অনুসারে যে ভাইস প্রেসিডেন্ট জেলসি তারাই কিন্তু সরকার গঠন করেছেন, এবং তারাও কিন্তু পাল্টা কড়া বার্তা দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন যে তাদের দেশ তারাই পরিচালনা করবে। তো অতএব সেখানে কিন্তু একটা প্রতিরোধ করার মতো শক্তিও রয়ে গেছে। অতএব যত সহজে তেলের ওপর নিয়ন্ত্রণ করতে চেয়েছেন সেটা কিন্তু তাদের পক্ষে সম্ভব না। এবং এইটা মানে খানিকটা মানে এই ধরনের অন্ধকারের ভিতরও আমরা কিন্তু আশার ঝিলিক, আমরা আলোর ঝিলিক দেখতে পাই। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু মনোযোগ দিয়ে তো ডেলসির স্টেটমেন্ট এবং কথাবার্তাগুলো এবং ওখানকার কমেন্টগুলো আমি পড়লাম, তাতে আমার মনে হয়েছে যে একটা আশার আলো, সেখানে আলোর রেখা দেখা দিয়েছে। অতএব সারা পৃথিবীতে এখন সংঘবদ্ধ হওয়া দরকার, এবং পৃথিবীর যে অর্ডারটা আছে, অর্থনৈতিক যে অর্ডারে, যে বিশ্ব যে অর্ডারে চলছে, তার বিকল্প একটা ব্যবস্থা গড়ে তোলা দরকার। এবং সেটা কিভাবে, কখন, কত সময় লাগবে এটা জানি না, কিন্তু হতাশ হওয়ার তো কোনো জায়গা নাই। এবং এখানে ছোট ছোট দেশগুলো একসময় তো হ্যাঁ সেটা সোভিয়েতদের বলয়ের সমর্থন ছিল, ছোট ছোট দেশগুলো জোট নিরপেক্ষ সম্মেলন, তারা জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। আজকে বিশ্বে সেই নেতৃত্ব নেই, আর সেই ধরনের তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো দেশও নেই। কিন্তু আজকের ব্যাপারটা হচ্ছে আমার কাছে মনে হয় যে মানুষের এই ঐক্যের জায়গাটা দরকার, এবং যে ঐক্যের কাছে এই ধরনের শক্তি মাথা নত করে, কিছুটা মাথা নত করে। আমরা যখন দেখলাম নৌকায় করে তো ইসরায়েলের বিরুদ্ধে যে গাজাতে যখন ছুটে গেল, বিভিন্ন দেশের অধিকার কর্মীরা যখন ছুটে গেল, তো সেখানে খানিকটা তো তারা পরাস্ত হয়েছে এবং খানিকটা নতি স্বীকার করতে হয়েছে, অর্থাৎ এক ধরনের হ্যাঁ নৈতিক জয় হয়েছে। তো আমি তো হতাশা, জিনিসটা খুবই বেদনাদায়ক, কিন্তু তারপরেও আমি একটু আশার আলো দেখতে পাই। জি, অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, আপনি বলছিলেন যে একবার উত্থান হয় আবার পতন হয়, এরকম স্থিতিতে আছে। কিন্তু আমরা যদি দেখি বিশ্ব ব্যবস্থায় আমরা এখন একপাক্ষিক হয়ে গিয়েছে, কিন্তু আমরা অন্যগুলো শক্তি, যেমন ধরেন চীন বা রাশিয়া, এদিকে ইউরোপীয় ইউনিয়ন, এই যে চীন বা রাশিয়া বা বিভিন্ন আমরা একে ব্রিক উঠতে দেখছি, বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা একটা প্রচেষ্টা ছিল, মানে ডলারের যে আধিপত্য সেটা যাতে একপাক্ষিকভাবে না হয়ে যায়, সেরকম চেষ্টা তো আমরা দেখছি। এর ফলে কি এই ধরনের চেষ্টা কি আর একটু বেগবান হতে পারে বলে মনে হয়? আমি ঠিক উত্তরে যাওয়ার আগে আবারও একটু ইতিহাস থেকেই একটা ছোট উদাহরণ, একটা প্রসঙ্গ আনতে চাই। অনেক আগে, সেটা আরও অনেক আগে, ধরেন 15 শতকের শেষের দিকে আরেকটা বিখ্যাত চুক্তি হয়। তখনকার দুটো প্রবল নৌশক্তি স্পেন এবং পর্তুগালের মধ্যে, সেটা বলা হয় যে ট্রিটি অফ টর্ডেসিলাস। অর্থাৎ এই চুক্তিটা দিয়ে তখনকার সময়ে এই দুটো শক্তি, তখন পরাশক্তি আসলে, তারা পুরো পৃথিবীকে উত্তর দক্ষিণ দুই ভাগে ভাগ করে নেয়, যে তুমি উত্তরে লুটপাট করবে, আমি দক্ষিণে লুটপাট করবো, এবং আমরা পরস্পরের সাথে থাকবো না। অর্থাৎ এইরকম লুটপাটের বন্দোবস্ত এবং প্রবল সামরিক শক্তি দিয়ে লুটপাট করার যে চেষ্টা, এটা ইতিহাসে ছিল। কিন্তু আপনি দেখেন আজকে কোথায় পর্তুগাল, আজকে কোথায় স্পেন। অর্থাৎ এই যে দাপট কোনো চিরস্থায়ী বন্দোবস্ত, কোনো নিশানা দেয় না। এটা হচ্ছে প্রথম কথা।
দ্বিতীয়ত হচ্ছে যে এখনকার যদি আমরা দেখি, এখনকার যে রাজনৈতিক কিংবা সামরিক, অর্থাৎ যেটা হার্ড পাওয়ার, অর্থাৎ যে সামরিক হস্তক্ষেপ আমরা দেখলাম, সেইটা কিন্তু কেবলমাত্র সামরিক না, এটাকে জাস্টিফাই করার জন্য পিছনে দীর্ঘ একটা সফট পাওয়ারের কাজ আছে। অর্থাৎ আপনি দেখেন যে আমেরিকার আধিপত্য আমরা মেনে নিই, আমেরিকান পণ্য, আমেরিকান শিক্ষা, আমেরিকান ডিগ্রি, আমেরিকান গল্প, সিনেমা, অর্থাৎ আমেরিকান যে আধিপত্য, যেটা এই এখনকার যে একক অর্থনৈতিক ব্যবস্থা, যেটা পুঁজিতন্ত্র, যেটা আলতাফ পারভেজ ভাই বললেন যে সারা পৃথিবীতে এখন একটা অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়েছে, এবং এই অর্থনৈতিক ব্যবস্থাটিকে এমনভাবে আমরা এটাকে হাইলাইট করেছি যে এটা মনে হচ্ছে যে বিকল্পহীন একটা অর্থনৈতিক ব্যবস্থা। আপনি যাই করেন, চীনের যে ব্যবস্থা কিংবা ভারতের কিংবা ব্রিক্স, আমরা যে চেষ্টাগুলো দেখেছি সেগুলো আসলে পুঁজিতন্ত্রের বা পুঁজিবাদী অর্থনৈতিক যে ব্যবস্থা, তার বিকল্প না, তার কোথাও হয়তো অ্যাডিশন, তার কোথাও পাশে একটা ছোট পকেট ক্রিয়েট করে এরকম চেষ্টা। ফলে এই আজকের যে সামরিক সংকট বা যে আমি বলবো যে এটা এক ধরনের সাম্রাজ্যবাদী আগ্রাসন পরিষ্কারভাবে, এইটা যে হচ্ছে, এইটার পেছনে এই অর্থনীতিকে, অর্থাৎ পুঁজিতন্ত্রের যে অন্তর্গত সংকটগুলো রয়েছে, সেই সংকটের বাইরে থেকে বিবেচনা করলে এটা আমরা পূর্ণভাবে বুঝতে পারবো না। অর্থাৎ এই অর্থনৈতিক ব্যবস্থাটি যদি এরকমভাবেই চলতে থাকে, তাহলে আমরা ক্ষণে ক্ষণেই এটা দেখব। কারণ এটার আমার যে কাঁচামাল, তার উপরে নিয়ন্ত্রণ দরকার, আমার বাজারের উপর নিয়ন্ত্রণ দরকার, এবং পুঁজিবাদী যে দেশগুলো, তাদের পরস্পরের প্রতিদ্বন্দ্বিতার যে হেরফের, সেটাতে এই ঘটনাগুলো ঘটবে। ফলে তার একটা বিকল্প অবশ্যই দরকার। সেই বিকল্পটা আমি এটা আমাদের অনেকেরই, আমাদের ধরেন প্রাচীনই এক রকমের যে সমাজতান্ত্রিক এক ধরনের আমাদের নস্টালজিয়া আছে, কিন্তু আমরা দেখেছি যে সেই জায়গাতেও আমাদের খুব সফল বিকল্প হিসেবে উঠে দাঁড়ানোর মতন অর্থনৈতিক ব্যবস্থাগুলো আমাদের কাছে তেমন ভালো উদাহরণ নেই। কিন্তু এটা নেই মানে এই না যে আসলে এই ব্যবস্থাটাকে চ্যালেঞ্জ করার মতন পদ্ধতি কিংবা জ্ঞানের বিকাশ হচ্ছে না। আমি পরিষ্কারভাবে দেখছি অনেক ছোট ছোট জায়গাতে, আমি আপনাকে উদাহরণ দিতে পারবো, দক্ষিণ আমেরিকার ভেতরেই অনেকগুলো, যেমন ব্রাজিলের ভিতরেই, এমনকি কলম্বিয়াতে, পেরুতে ছোট ছোট অঞ্চলভিত্তিক এমন কিছু অর্থনৈতিক ব্যবস্থা সম্প্রদায় ভিত্তিক গড়ে উঠেছে। সেই উদাহরণগুলো আমাদের কাছে আছে, ডকুমেন্ট আছে, যেগুলো আসলে এই পুঁজিবাদী ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে। তো সেটা আমরা আমাদের দেশের মতন দেশের ক্ষেত্রেও প্রযোজ্য, চায়না গ্রেটার চায়নার মধ্যে না, কিন্তু এই দেশগুলোর ভেতরে ছোট ছোট অঞ্চলেও কিন্তু অনেক বিকল্প ব্যবস্থা প্রচলিত আছে। তো সেই বিকল্পগুলো নিয়ে যদি আমরা গবেষণাটা করি, আরও যদি দেখা যায়, দীর্ঘমেয়াদে কাজ করা যায়, তাহলে একটা পাল্টা অর্থনৈতিক ব্যবস্থা অবশ্যই উঠে দাঁড়ানো সম্ভব, এবং যার ভিত্তিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুনভাবে বিশ্ব ব্যবস্থার যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তটা তৈরি হতে পারে। মানে একদিকে মানুষের প্রতিরোধ, দ্বিতীয়ত হচ্ছে যে এই আধিপত্যকে অস্বীকার করে নতুন ধরনের জ্ঞানের বিকাশ, যেটা স্থানিক যে সমস্ত অভিজ্ঞতাগুলো আছে সেগুলোর সমন্বয় করে, এবং এর ভিত্তিতে আপনি রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করতে পারেন এই বিশ্ব ব্যবস্থাকে। জি, আলতাফ পারভেজ, যেটা আপনি বলছেন যে এক ধরনের বিপদ আপনি দেখেন, বিশেষ করে ছোট ছোট দেশ যাদের বিশেষ করে সম্পদ আছে, মানে যে অঞ্চলে আছে সেই অঞ্চলে যে মুরব্বী, যার শক্তি সে এটা দখল করে নিতে পারে। কিন্তু একই সাথে যে সারা পৃথিবীব্যাপী যে প্রতিরোধেরও তো একটা ইতিহাস আছে, প্রতিরোধ হওয়া। আপনি বলছেন যে একটা ঐক্যর দরকার, জাতীয় ঐক্যর দরকার আছে এইসব ছোট ছোট দেশগুলোর মধ্যে। কিন্তু আমরা তো অবশ্যই খেয়াল করি যে এই মার্কিন আধিপত্যবাদ বা যে ডলারের আধিপত্যবাদ, বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরেই আছে, এই সব অন্যায় আচরণ, মানে নগ্ন ক্ষমতার যে নগ্ন প্রকাশ, এর বিরুদ্ধে তো অবশ্যই তাহলে মানুষ দাঁড়াবে, বা রাজনৈতিক শক্তিগুলো দাঁড়াবে, বা দেশগুলো দাঁড়াবে। আপনি সেখানে কোনো আশাবাদ দেখেন কিনা যে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাও গড়ে উঠতে পারে? না, পৃথিবী থেকে তো আসলে এই যে পুঁজিতান্ত্রিক যে বিশ্ব ব্যবস্থা, যেটা মূলত প্রতিনিয়ত দারিদ্র তৈরি করছে, ধনী গরিবের বৈষম্য বাড়াচ্ছে। দেখুন আমাদের দেশেই দেখুন, আমাদের দেশটার বয়স 55 বছর হলো, এখন 28% মানুষ দরিদ্র মানে ওরা $2 কম আয় এদের। আমাদের অনেক পেশাজীবী আছে যাদের দৈনিক মজুরি 200 টাকারও কম। তো আবার এরকম মানুষও আছে এখানে, মানে উপরতলার 10 ভাগের হাতে জাতীয় সম্পদের প্রায় 58 ভাগ
রয়েছে। এই পুঁজিতন্ত্রই তো এই বৈষম্যটা তৈরি করেছে। এর বিরুদ্ধে তো সংগ্রাম আছে, প্রত্যেক দেশেই আছে, কিন্তু এই দেশগুলো তার নিজের মতো করে একটা সুষম বন্টনমূলক অর্থনীতি তৈরি করতে পারছে না, কারণ সেই ধরনের রাজনৈতিক শক্তিকে এখানে আসতে দেওয়া হয় না। দেখুন, আমাদের দেশে বাজেট আসলেই বিশ্বব্যাংক, IMF সবসময় বলে অর্থনীতিতে কি কি করতে হবে। সবসময় বলে রপ্তানিমুখী অর্থনীতি করো। তো কখনোই বলে না যে তোমরা কৃষি নির্ভর দেশ, কৃষিকে গুরুত্ব দিয়ে একটা অর্থনীতি সাজাও। সেভাবে আমরা কখনোই শুনি না। রপ্তানিমুখী হলে সুবিধা কি, ওই আমাদের রপ্তানি পণ্যকে ঘিরে ওরা বিভিন্ন সময় প্রভাব বিস্তারের সুযোগ পায়। এই যে যুক্তরাষ্ট্র কিছুদিন আগে বাংলাদেশকে যে শুল্ক নিয়ে বেশ চাপ দিল এবং বাংলাদেশকে অনেক ছাড় দিয়ে আসতে হলো। আমরা জানি না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি ছাড় দিয়ে এসেছে। হয়তো ভেনেজুয়েলার মতো একটা ভবিষ্যৎ আমাদের জন্য কিছু একটা অপেক্ষা করছে, আমি জানি না, না হলেই ভালো। এই যে ছোট ছোট দেশগুলো তার স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে না, নিজের মতো করে অর্থনীতি গড়তে পারে না, এর আরেকটা কারণ হলো এই আন্তর্জাতিক শক্তিগুলো দেশে দেশে পরিচয়বাদী রাজনীতি দিয়ে রাখে। মানে কোথাও কোথাও হিন্দু মুসলমানে ভাগ করে রাখা হয়, কোথাও কোথাও জাতিতে জাতিতে ভাগ করে রাখা হয়। অর্থাৎ এইসব দেশের মানুষ যাতে ঐক্যবদ্ধ হয়ে নিজের মতো করে নিজের অর্থনীতি সাজাতে না পারে, সেই চেষ্টা কিন্তু সারাক্ষণ চালু রাখা হয়। ভারতে দেখবেন ধর্মের ভিত্তিতে ভারতে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। আমাদের দেশেও এটা একটু একটু করে বিভিন্নভাবে বিভক্ত করার চেষ্টা হচ্ছে, একটা দক্ষিণপন্থী উত্থান আমরা দেখছি। পাকিস্তানেও শিয়া, সুন্নি, বেলুচ, পাঞ্জাবি ইত্যাদি নানাভাবে ভাগ করে রাখা হচ্ছে। এই আশেপাশের উদাহরণগুলো, বর্মার অবস্থা দেখুন, খুবই সম্পদশালী একটা দেশ, কিন্তু তাদের কোনো কেন্দ্রীয় সরকারি প্রায় নেই, বিভিন্ন প্রদেশের ভিতর মারামারি চলছে। এই যে পুঁজিতন্ত্র একদিকে লুণ্ঠন করে সম্পদ, অন্যদিকে দেশে দেশে মানুষকে বিভক্ত করে রাখে। অর্থাৎ সে একই সাথে অর্থনৈতিক একটা কৌশল নেয়, অন্যদিকে রাজনীতিক একটা কৌশল নেয়। ফলে এই তৃতীয় বিশ্বের দেশগুলো, ছোট ছোট দেশগুলো নিজেরা অভ্যন্তরীণভাবেও একত্রিত হতে পারছে না, আবার আন্তর্জাতিকভাবে যে একটা মৈত্রী গড়ে তুলবে সেটাও করতে পারে না, ওই জাতীয়তাবাদী পরিচয়বাদী রাজনীতির কারণে। দেখবেন ছোট ছোট বিষয়ে, অপ্রয়োজনীয় বিষয়ে বিভিন্ন দেশের ভিতর বিভক্তি, প্রতিদ্বন্দ্বিতা লাগিয়ে রেখেছে। ছোট দেশগুলো যে একত্রিত হবে সেইটা করাই যাচ্ছে না, সেই পটভূমিই তৈরি করা যাচ্ছে না। তাদের ভিতর থাইল্যান্ড আর কম্বোডিয়া মারামারি হচ্ছে, আফগানিস্তান আর পাকিস্তান মারামারি হচ্ছে, বর্মার সাথে তার পাশের দেশের সংঘাত চলছে। এইভাবে বিভিন্ন ছোট ছোট দেশগুলোকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে রাখা হয়েছে। অভ্যন্তরীণভাবে ওইসব দেশের জনগণের ভিতর মারামারি লাগিয়ে রাখা হচ্ছে। তাহলে বিশ্ব পুঁজিতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবে কিভাবে মানুষ? দাঁড়াতে হলে যে রাজনৈতিক সচেতনতা, ঐক্যের বোধ, যেই বোঝাপড়াটা দরকার পুঁজিতন্ত্র সম্পর্কে, সেইটাই আমি বলবো তৃতীয় বিশ্বের দেশগুলো এখনো অনেক পিছিয়ে আছে। এটা একটা বাস্তবতা। দেখুন, ইরাকে একটা মিথ্যা অভিযোগে ইরাককে তছনছ করে দেওয়া হলো। তো ইরাকের ওই ঘটনায় তো মধ্যপ্রাচ্যের দেশগুলোর বোঝাপড়া ভালো হওয়ার কথা ছিল, কিন্তু না, সিরিয়াকে প্রায় একইভাবে তছনছ করে দেওয়া হলো, লিবিয়াকে তছনছ করে দেওয়া হলো, এখন ভেনেজুয়েলাকে তছনছ করা হবে। ভেনেজুয়েলা হয়তো একটা পাপেট গভর্নমেন্ট বসানো হবে, নানা ইস্যুতে ভেনেজুয়েলার ভিতরে অভ্যন্তরীণভাবে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া হবে। এই কৌশলগুলো কিন্তু আন্তর্জাতিক এই সাম্রাজ্যবাদী দেশগুলো নিচ্ছে। এর বিরুদ্ধে নির্ভর করে জনগণ কখন সচেতন হবে। সচেতন না হলে তো ঐক্যবদ্ধ হতে পারবে না। এবং সাইদ ভাই বলেছেন যে আমেরিকার ভিতরেও একটা সচেতনতার ঢেউ উঠেছে। নিউ ইয়র্কের মতো জায়গায় সেখানে ট্রাম্পের বিরুদ্ধে প্রায় বিদ্রোহ করে একটা বিপরীত শক্তি নির্বাচনে জয়ী হয়েছে। এগুলো হলো বিজয়ের ছোট ছোট লক্ষণ, এটা ঠিক আছে, কিন্তু অন্য দেশগুলোয় তো অবস্থা ওই রকম নয়। আমি অন্তত খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছু দেখছি না। আবু সাইদ খান, মানে আশাবাদী হওয়ার কি আছে একটু? আচ্ছা, প্রথমত হচ্ছে যে বিশ্ব ব্যবস্থাটা বদলে যাবে, মানে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান এখন আর দরকার নেই। না, আমি সেই জায়গাতে আসছি যে বিশ্ব ব্যবস্থাটা বদলে যাবে সহজেই এমনটা কোনো সম্ভাবনা নেই। যে ঠিক আছে, এখানে পুঁজিবাদের পরিবর্তে এখানে একটা সমাজতান্ত্রিক তো সাম্যভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে, এমনটা হবে না। কিন্তু এখানে যে ধরেন মোড়লিপানা থাকলেও মোড়লের বিরুদ্ধে মোড়ল দাঁড়ানোর যে জায়গাটা, এটাও কিন্তু একটা ডেভেলপমেন্ট।
মানে এই ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থা ভাঙবার জন্য এটাও কিন্তু একটা প্রাথমিক প্রয়োজন। যেমন ধরুন এখানে যদি ব্রিক্স দাঁড়ায় যেতে পারে তাহলেও কিন্তু এক ধরনের ভারসাম্য হবে, এবং ডলারের যদি এখানে প্রাধান্য কমিয়ে এনে সেখানে অন্য কোনো অর্থ কিংবা এখানে ব্রিক্সের কোনো মুদ্রা যদি দাঁড়ায়, সেটাও কিন্তু বিশ্বের জন্য ভারসাম্য। আর একটা বিষয়টা হচ্ছে যে এগুলোর মধ্য দিয়ে তো পৃথিবীতে এই ধরনের হামলা এবং এই ধরনের নির্লজ্জতা খানিকটা প্রশমিত হবে, এবং তার মধ্য দিয়ে তো দেশে দেশে যে মানুষের অধিকারের যে আন্দোলন, সেটাও কিন্তু বেগবান হয়। এখন আন্দোলনটা সরাসরি তারা করতে পারছে না, কি জন্য? এখানে হস্তক্ষেপ আছে। এখানে IMF, বিশ্ব ব্যাংকের মাধ্যমে সরাসরি দাতা গোষ্ঠীরা বিভিন্নভাবে তারা হস্তক্ষেপ করছে এবং তাদের ডিজাইন অনুসারে সব কিছু পরিচালিত হচ্ছে। তো এর বাইরে যদি এখানে বিকল্প থাকে, ঠিক আছে, ধরেন যে দুটোই পুঁজিবাদী ব্যবস্থার বিকল্প, তো সেই বিকল্প গুরুত্বপূর্ণ। সেই বিকল্পের কারণেও কিন্তু এই ধরনের অভ্যন্তরীণ বিভিন্ন দেশের ছোট ছোট দেশের আন্দোলনটা বেগবান হবে এবং খানিকটা বাধা মুক্ত হবে। যেমন ধরুন আমি যদি বলি যে মধ্যপ্রাচ্যে যখন ইরানে ডক্টর মুসাদ্দিক এবং তারা সবাই সেই সময়ের যারা নেতা, এখানে সুকর্ণ, ওখানে বাদশাহ ফয়সাল, তো এই যে যারা ছিলেন তারা এক ধরনের ন্যাশনালিস্ট, অর্থাৎ প্যান অ্যারাবিক ন্যাশনালিজমের করেছিল। তারা সমাজতন্ত্রী ছিল না, কিন্তু তার মধ্য দিয়ে তাদের জাতীয় স্বার্থগুলা, মধ্যপ্রাচ্যের জাতীয় স্বার্থগুলো কিন্তু রক্ষিত হয়েছিল। পরবর্তীতে যেটা হুমকি হয়ে দাঁড়িয়েছিল, তেল জাতীয়করণ করার মধ্য দিয়ে তো হুমকি হয়ে দাঁড়িয়েছিল, যার কারণে এটা বদলা নিতে গিয়ে একের পর এক অঘটন ঘটলো। ইরাকে হামলা, ইরানে হামলা, বিভিন্নভাবে ইসরায়েলকে দিয়ে সেখানে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে যেভাবে হামলা করা হচ্ছে, গাজাতে যে হামলা অব্যাহত রয়েছে, এগুলো তারা করলো। কিন্তু আমরা যেটা দেখতে পাই যে এই যে সমাজতান্ত্রিক নয়, তো ন্যাশনালিস্ট রাষ্ট্রগুলো, তো আজকে পৃথিবীতে এই ন্যাশনালিস্ট বোধটা, তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে আমরা ন্যাশনালিজমটা, যেটা আলতাফ পারভেজ যেভাবে ঠিকই বলেছেন, এখানে সেই ন্যাশনালিস্ট শক্তিও দাঁড়াতে পারছে না। সেটা কি? অঞ্চলভিত্তিক ন্যাশনালিজম কিংবা ভাষাভিত্তিক ন্যাশনালিজম কিংবা তার জাতীয় ভিত্তিক যে চেতনা, এটা দাঁড়াতে পারছে না। সেখানেও ডিভিশন হচ্ছে কি ধর্ম এবং বিভিন্ন, যেমন ধর্মভিত্তিক, আমাদের এখানে ধর্মভিত্তিক ডিভিশন বাংলাদেশে করার চেষ্টা হচ্ছে, উগ্রবাদের বিভিন্নভাবে মানে সংঘাত রয়ে গেছে। জাতিভিত্তিক, এখানে জাতি মানে এই বৃহত্তর রাষ্ট্রের মধ্যেও বিভিন্ন জাতিসত্তা, সেখানেও এক ধরনের। আবু সাঈদ খান, অনেক ধন্যবাদ। আমাদের এক লাইনে শেষ করি, তো এইগুলোর কারণে সেটা হচ্ছে না। তাহলে এখন মনে হয় যে কেবলমাত্র সমাজতান্ত্রিক বলয়েই কিংবা সমাজতান্ত্রিক ধারণার মধ্য দিয়ে শোষণমুক্ত সমাজ গড়ে উঠবে তা না। এখানে পুঁজিবাদের মধ্য দিয়েও যদি ন্যাশনালিজমটা ডেভেলপ করে, তাদের সংহতি গড়ে ওঠে, সেটাও একটা ডেভেলপমেন্ট। আমরা একদম শেষ পর্যায়ে যদি আপনি এক লাইন বা দুই লাইন যোগ করতে চান। আমি বলবো যে এই বিশ্ব ব্যবস্থাকে মোকাবেলার প্রথম ধাপ হচ্ছে দেশের ভেতরে, অর্থাৎ দেশের ভেতরের যে শক্তিগুলো, তাদের মধ্যে একটা ঐক্য দরকার, এবং সেই ঐক্যটার সঙ্গে আমার আঞ্চলিক পর্যায়ে যে ঐক্য দরকার। অর্থাৎ আমি যদি সাউথ এশিয়াকেও যদি একটা অঞ্চল হিসেবে ধরি, তাহলে আমার দেশের সঙ্গে আমার প্রতিবেশীদের একটা ঐক্য দরকার। তার আগে আমার ভেতরে ঐক্য দরকার। সেই ঐক্যটা নিয়ে আমি আর একটা শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ আমাদের সাধারণ স্বার্থ খুঁজব। সেই সাধারণ স্বার্থ নিয়ে আমি আসলে আন্তর্জাতিক পরিসরে মোকাবেলা করতে যাব। ফলে আমি ভেনিজুয়েলা বা আমেরিকার গল্পটাকে একটু দূরে রেখে আগে দেশের ভেতরের গল্পটাকেই একটা উপসংহারে যেতে চাই, যে আমার এখানে ঐক্যটা জরুরি, এবং যেটা আগামী নির্বাচন দিয়েই তার শুরু হতে পারে, যে আমার দেশের ভেতরের শক্তিগুলোর একটা ঐক্যের জায়গা তৈরি করা। অনেক ধন্যবাদ ডক্টর কাজী মারুফুল ইসলাম, আবু সাঈদ খান এবং আলতাফ পারভেজ, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমরা ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন ও বিশ্ব ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম, যে বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরাও যেহেতু আছি, তো সেক্ষেত্রে যেটা কাজী মারুফুল ইসলাম বলছিলেন যে এই একমাত্র হলো বিপদ যে কোনো সময় চলে আসতে পারে, যার জন্য নিজেদের ভেতরে ঐক্য থাকা দরকার, যে আঞ্চলিক যে ঐক্য সেটাও আমাদের দরকার। সেই দিকে আমাদের সবার নজর দেওয়া দরকার বৃহত্তর স্বার্থে। সবাই ভালো থাকবেন।